ওকে, সো আমরা থিম কাস্টমাইজেশন দেখছিলাম। আজকে থেকে আমরা নতুন একটা থিম তৈরি করা শিখবো। অর্থাৎ এই যে ফাংশনালিটি, এই যে ধরেন মেনু গুলা যে ডাইনামিক্যালি চলে আসতেছে, অল যে বিষয়গুলা ডাইনামিক্যালি শো করতেছে, এই সব জিনিসগুলা আমরা যদি আমাদের ডিজাইনের, আমাদের একটা সাপোজ ডিজাইন আছে, ওইগুলো আমরা এরকমই করতে চাচ্ছি, সেম ওয়ার্ডপ্রেসের এরকম অপশন থেকে আসবে এগুলা ডাইনামিক্যালি। সো এরকম করতে হলে আমরা কিভাবে কি করতে পারি, সেই জন্য আমরা আজ থেকে নতুন এগুলা শিখা শুরু করবো, যে একদম ফুললি একটা সাইট কিভাবে ডেভেলপমেন্ট করা যায় ওয়ার্ডপ্রেস। আর আমাদের পিএসপি টা লাগবে। তো পিএসপি অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যতটুকু দেখানো হয়েছে আপাতত ততটুকু। পরবর্তীতে আমরা পিএসপিও আবার দেখবো, পিএসপিও দেখবো, পিএসপি এবং ওয়ার্ডপ্রেস এরকমই কন্টিনিউ চলতে থাকবে। সো এখন আমরা এরকম একটা থিম যদি বানাতে চাই, অর্থাৎ এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমস, এখানে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি কি থিম এখানে আছে, কি কি থিম এখানে আছে। সো এখান করার মতো নতুন একটা থিম যদি আমরা বানাতে চাই, তাহলে কি করব? নতুন একটা থিম মনে করেন, আমরা একটা ফার্স্ট থিম বা যে কোনো একটা থিম নামও দিতে পারি, এখানে আমাদের এরকম ভাবে থিম আসবে। তো খুবই মনোযোগ সহকারে দেখবেন, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটার জন্য আমরা প্রথমেই যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি কোথায় সেখানে যাব। তো আমরা এই যে ফোল্ডারের মধ্যে এখানে দেন, এখানে এইগুলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল, তাই না? কিন্তু আপনি যেহেতু এখন থিম বানাতে চাচ্ছেন, অর্থাৎ আপনি এরকমই থিম বানাতে চাচ্ছেন, তো এই থিম গুলা কোথায় আছে, এই থিম গুলা কোথায় আছে সেটা আগে আপনাকে জানতে হবে। তো এই থিম গুলা কোথায় আছে, এই যে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট, এই ফোল্ডারের মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে থিমস নামের একটা অপশন আছে, থিমস দেখছি, এই থিমস এর মধ্যে ঢুকলেই দেখতে পারবেন যে এখানে বেশ কিছু থিম কিন্তু এখানে আছে, ঠিক আছে? বেশ কিছু থিম, অ্যাপয়েন্টমেন্ট এই যে দেখেন 2015, 2017, 2016, এগুলা থিম সবই আমাদের এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলা। এই যে অ্যাপয়েন্টমেন্ট রেট, অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? সো এই থিম গুলাই আমাদের এখান থেকে পাচ্ছি। তো কোন ডিরেক্টরিটা দেখালাম এটা মনে রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে এটা, প্রথম বিষয় হচ্ছে এটা যে কোন ডিরেক্টরিটা আমি দেখালাম সেটা কোথায়, আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের এই ফাইল গুলোর মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট থিমস, এই ফোল্ডারটার মধ্যে, ঠিক আছে? সো নতুন করে এখন যদি আমরা একটা থিম বানাতে যাই, নতুন করে, তো এখানে দেখেন অন্যান্য থিম গুলা কিন্তু ফোল্ডার এভাবে করা, তাই না? এর ভিতরে যখন আমি যাব, তারপরে যে অ্যাপয়েন্টমেন্ট, এটা একটা থিম। তো এটার ভিতরে যখন যাব, এখানে দেখেন অনেক ফাইল, দেখছেন? সো আমাদেরও এরকমই লাগবে। সো প্রথম অবস্থায় যদি আমরা নতুন একটা বানাতে যাই, আমরা কি করবো, একটা ফোল্ডার বানাবো। প্রথমেই একটা ফোল্ডার বানাবো, একটা নাম সেট করবো, আমাদের থিমটার নাম কি সেটা সেট করবো। তো এখন আমরা কি নাম দিতে পারি, মনে করেন আমরা দিলাম ফার্স্ট থিম, ফার্স্ট থিম, এই নামটা দিলাম। এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, এইটা অনেক ইম্পর্টেন্ট। এখানে এই নামের মধ্যে কখনোই স্পেস দেওয়া যাবে না। হয় আপনি এই যে দেখেন এখানে আন্ডার স্কোর ইউজ করছে, হয় আপনি এভাবে মাইনাস ইউজ করতে পারেন, এরকম। কিন্তু কখনোই এর মধ্যে স্পেস ইউজ করা যাবে না, এটা মনে রাখতে হবে।
তো আমি একসাথে লিখলাম, যেরকম এই যে এগুলো দেখেন 2015, 2017 একসাথে লিখছি, 2016 একসাথে কিন্তু লেখা। তো আমিও এখানে একসাথে লিখলাম ফার্স্ট থিম। তো এবার এই যে ফোল্ডারটা আমরা লিখলাম, লিখার পরেই আমরা এখানে একটু লক্ষ্য করবেন, হ্যাঁ এখানে দেখেন এখানে কোনো কিছু লেখাও শো করতেছে না বা আমাদের কোনো কিছুই আসছে না। So, এখন যখন আমি এটা রিলোড দিব একবার, ওই ফোল্ডারটা তৈরি করেছি, রিলোড দেন একবার, এবার একটু নিচে আসেন, দেখেন এখানে কিন্তু একটা লেখা আছে। আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, এগুলো প্র্যাকটিস করতে হবে, তাছাড়া ক্লায়েন্টের কাজগুলো করে দিতে পারবেন না। ঠিক আছে, তো এই যে দেখেন এবার বলতেছে ব্রোকেন থিম, অর্থাৎ আমরা যখনই এখানে একটা ফোল্ডার বানালাম, সেই ফোল্ডারটাকে ব্রোকেন হিসেবে চিহ্নিত করতেছে, মানে এর মধ্যে কিছু নাই, এর মধ্যে কিছুই নাই, এই জন্য বলতেছে এটা ব্রোকেন। ওকে, তো একটা থিম বানাতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে, একটা মেন একটা থিম বানাতে গেলে দুটো জিনিস লাগবে। কি? ফোল্ডার বানালেন, এর মধ্যে এবার একটা ফাইল বানাতে হবে, নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস, এটা আপনাকে বানাতেই হবে, এই নামের ফাইল বানাতেই হবে। ওকে, তো আমি এবার বানালাম। এবার যদি আবার এখানে আমি একটা রিলোড দিই, এবার দেখেন কি বলতেছে, এখনো বলতেছে ব্রোকেন থিম, বাট এখানে বলতেছে এবার টেমপ্লেট ইজ মিসিং। কি বলতেছে? টেমপ্লেট ইজ মিসিং। আমাদের বললাম যে দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, একটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি, এই দুইটা ফাইল লাগবেই। ঠিক আছে, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, একটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, মাস্ট। এবার দেখেন আমাদের এখানে কি লেখা আছে, এবার যদি আমি রিলোড দিই, দেখেন আমাদের এখানে কিন্তু আর কোনো নাই, ইরর আছে, কোনো ইরর নাই, কিন্তু একটু উপরে যান, দেখেন এই যে ফার্স্ট থিম নামের একটা অপশন চলে আসছে, দেখছেন? অন্যান্য থিম যেরকম ওরকমই দেখেন চলে আসছে। অন্যান্য থিম যেরকম এই যে অ্যাপয়েন্টমেন্ট ওয়েট, এটা আমরা দেখলাম, এটার ভিতরে ক্লিক করেন, এই যে দেখেন এখানে নামটা লেখা আছে, এটার ভার্সন কত লেখা আছে, কে তৈরি করছে এটা লেখা আছে, ডিসক্রিপশন কি এটা লেখা আছে, তারপরে এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে, এগুলো এবার সেট করব আমরা, এগুলোও শিখবো সেট। বাট একটা থিম তৈরি করার জন্য প্রথমেই যে দুইটা জিনিস লাগবে সেটা কি কি, একটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এতটুকুন তো ক্লিয়ার নাকি? এতটুকুন ক্লিয়ার যতটুকু দেখালাম? আগে থিমই বানাইতে পারতেছে না, আগে প্যারেন্ট থিম চাইল্ড থিম শুরু করে দিছে। যতটুকু দেখাচ্ছে আগে ততটুকু দেখেন ভালো মতো। এতটুকুন ক্লিয়ার হয়েছে একটা থিম বানাতে গেলে কি কি লাগবে প্রথম অবস্থায়? তো দুইটা জিনিস হলেই দেখেন আমাদের একটা কিন্তু থিমের স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে একদম অন্যান্য মতো, যেগুলো আমরা এতদিন ইউজ করছি এগুলো ছিল কি মানুষের ফ্রি থিম। কিন্তু যখন আপনাকে একটা ডিজাইন দিয়ে ক্লায়েন্ট বলবে যে এটাকে আমাকে বানায় দাও একদম ডাইনামিক্যালি ওয়ার্কপ্লেস থেকে, তখন আপনাকে এইভাবেই কিন্তু করতে হবে। এই যে যে স্টেপ গুলা, আমরা একটা টেমপ্লেটও করব, একটা প্রজেক্ট আমরাও করব, আগে 2-3 দিন আমরা এই থিমের স্ট্রাকচার গুলা কি কোনটা কি বুঝি, দেন আমরাও একটা ডিজাইন খেয়ে সুন্দর মতো ডেভেলপ করব। ঠিক আছে, সো আমাদের এতটুকু ক্লিয়ার তাই তো? এখন এই যে ইমেজ, ইমেজ সেট করব কিভাবে, এই যে যেরকম এটা এটা দেখেন প্রত্যেকটার ইমেজ আছে, ইমেজ, এই ইমেজও আমাদের এই থিমে সেট করব কি করে? আর এই যে ফার্স্ট থিম লেখাটা শো করতেছে, এটা কোথা থেকে শো করতেছে? এই লেখাটা কোথা থেকে শো করতেছে বলতে পারবেন? এই যে ফোল্ডারটা যে আমরা বানাইছি না, ফোল্ডারের নামটা, এই যে ফোল্ডারের নামটা, এই ফোল্ডারের নামটাই কিন্তু শো করতেছে। তবে এই ফোল্ডার থেকে শো করবে না আমাদের, আমরা আরো পরে শিখবো ভিতরে যে আমরা হচ্ছে যে থিমের নাম দিতে পারবো, থিমের অ্যাড্রেস দিতে পারবো, থিম কে বানাইছে সেগুলা দিতে পারবো, সবই দিতে পারবো।
কোথায় দিতে হবে একটু পরে দেখাচ্ছি। তার আগে ইমেজটা আমরা সেট করা শিখাই। ইমেজ, এই যে ইমেজ, আমরা এখানেও একটা ইমেজ দিতে চাচ্ছি। ওকে, তো এখন ইমেজ চুজ করেন বা আপনি একটা স্ক্রিনশটও নিতে পারেন, নো প্রবলেম। তো আমি একটা যে কোনো ইমেজ দিই আগে। তো কোথায় দেখি আমরা ইমেজ কোথায় পাই, কোন একটা প্রজেক্টের মধ্যে ঢুকতে হবে, তাহলে ইমেজ পাবো। আচ্ছা, এই যে এখানে অনেকগুলা ইমেজ, মনে করেন এখান থেকে একটা ইমেজ এখন আমরা চুজ করব। ওকে, সো আমরা কোনটা দিতে পারি? মনে করেন এই যে এটা দিই, হ্যাঁ, এই ইমেজটা সেট করতে চাচ্ছি। তো প্রথমে এই যেটা করবো, ইমেজটাকে কপি করব, কপি করে যে আমাদের এই ফাইলগুলো আছে না, ইন্ডেক্স বাই স্টাইল, এইখানে এনে রেখে দেবো। এখানে এনে কি করব, জাস্ট রেখে দিব। ঠিক আছে, লোকাল হোস্ট আমার মতো শো করবে না তো। কি কি ভাবে শো করবে, ক্লাস গুলো ভালো মতো দেখেন তাহলে বুঝতে পারবেন কি কি ভাবে শো করবে। প্রিভিয়াস ক্লাস গুলো আগে ভালো মতো দেখেন। সো এখানে এসে জাস্ট দিয়ে দিলাম, কিন্তু এখানে আসলেই আমরা কিন্তু ইমেজটা এখানে দেখতে পাবো না। রিলোড দেন, দেখেন নাই, এখনো শো করতেছে না। কিন্তু এর কিছু নিয়ম আছে, ইমেজটাকে আপনাকে এখানে সেট করতে হলে আপনি আরেকটু অন্য থিম গুলা দেখেন। হ্যাঁ, এই যে সাপোজ এটা আবার 2017 বা 15, এখানে এই সব থিমের মধ্যে যদি যান, একটু নিচে যান, দেখবেন যে একটা ফাইল আছে, নাম হচ্ছে স্ক্রিনশট ডট পিএনজি। স্ক্রিনশট ডট পিএনজি নামের একটা ফাইল আছে। তো আপনি যেটা করবেন, এই নামটাই কিন্তু হতে হবে, এই স্ক্রিনশট, এই নামটাই হতে হবে ফাইলে, তাহলেই কাজ করবে। তো স্ক্রিনশট লেখাটা জাস্ট আমি নিলাম, নিয়ে এবার যদি যে ব্লক ডিটেলস ডট জেপিজি, এই জায়গায় আমি জাস্ট এই কথাটা বসাই দিই, স্ক্রিনশট ডট জেপিজি। ওকে, তো এবার দেখেন, এবার যদি আমি এখানে একটা রিলোড দিই, দেখেন চলে আসছে, দেখছেন? খালি নাম পরিবর্তন করলেই হয়ে যাচ্ছে। তো ওই নামটাই আপনাকে দিতে হবে, কিন্তু এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, এই নামটাই। মজার না অনেক? এখন দেখেন নিজে নিজে বানাইতে পারতেছেন একটা থিম। সো এখন এখানে কিছু নিয়ম আছে, মানে এই ইমেজটার একটা সাইজ আপনার স্ট্যান্ডার্ড আছে, মানে স্ট্যান্ডার্ড একটা সাইজ আপনাকে এখানে দিতে হয়। হ্যাঁ, যে কোনো সাইজ দিলেও চলে, কিন্তু আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এই জন্য এটার সাইজ কত হবে সেটাও আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো এটাকে আমি এই যে ওপেন উইথ থেকে পেন্টে নিলাম, পেন্ট, এখান থেকে এবার আমি সাইজটা করে ফেলবো এটা। তো এখান থেকে যে রিসাইজ, দেন এখানে পিক্সেল, দেন এখানে আমি এই যে মেনটেন অ্যাসপেক্ট রেটিও, এটা অফ করে দিলাম, যেন আমি এখানে হাইট উইডথ দুইটাই ঠিক করতে পারি। হ্যাঁ, তো এটার মেনলি হাইটটা হবে ইমেজের স্ক্রিনশট ডট জেপিজি, এইটার মেনলি যেটা হয় উইথ, সেটা হচ্ছে 1200, কত, 1200 পিক্সেল। আর হাইট হবে 900 পিক্সেল। কত হবে, 900। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, 1200 × 900, এবার ওকে করেন। ওকে, দেন এটা সেভ করলাম আমরা, সেভ, অর্থাৎ সাইজটা আমরা পরিবর্তন করে ফেললাম। এবার আমি যদি এখানে রিলোড দিই, একই দেখতে পাবো, বাট জাস্ট খালি সাইজটা চেঞ্জ হয়েছে। ওকে, তো এটা একটা স্ট্যান্ডার্ড, 1200 × 900ই আপনাকে সাইজটা দিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? তিনটা স্টেপে কাজ করলাম, একটা ফোল্ডার বানালাম প্রথমে একটা থিম বানানোর জন্য, দেন আমাদের থিম বানানোর দুইটা রিকোয়ারমেন্ট, দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, তো দুইটাই আমরা পূরণ করলাম। তারপরে
আমরা যদি ইমেজ নিয়ে আসতে চাই, আমাদের থিম ইমেজ সেট করতে চাই, তাহলে আমরা যে কোনো ইমেজ দিতে পারবো, সেট করতে পারবো। জাস্ট ইমেজের নামটা চেঞ্জ করতে হবে। কি নাম দিতে হবে? স্ক্রিনশট, এই নামটাই দিতে হবে। তারপরে ইমেজের সাইজটা আমরা স্ট্যান্ডার্ড মতে দিলাম। ঠিক আছে? বুঝে গেছে? এতটুকুন ভালো করে স্টেপ বাই স্টেপ দেখবেন, এগুলা ছাড়া ক্লায়েন্টের কাজ করা যাবে না। স্ক্রিনশট ফাইল দিব কেন? আপনি কি ক্লাস দেখতেছেন না দেখতেছেন না? এই যে ইমেজ সেট করার জন্য, যে ইমেজ, এই ইমেজ দেওয়ার জন্য দিবেন। তাছাড়া এই ইমেজ কি আমাদের ছিল এর আগে? এই ইমেজটা ছিল? ক্লাস মাঝ রাস্তায় যদি এসে করেন তাহলে কিছুই বুঝবেন না। এই জিনিসগুলো এমন একটা জিনিস, স্টেপ বাই স্টেপ না করলে কিছু বুঝে যাবে না। যারা প্রিভিয়াস ক্লাস এখনো করে নাই, তার আগে প্রিভিয়াস করতে হবে। তাছাড়া এই লোকাল হোস্ট আসে না কেন, এইটা আসে না কেন, ওইটা আসে না কেন, এগুলা প্রশ্ন করতেই থাকবে। এগুলা ওই রকম না যে আপনি 3টা ক্লাস মিস করছেন, তারপরে ক্লাসে এসে আমি ধরে নিব। এগুলা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, একটা জিনিস ছেড়লে আর একটা বুঝবেন না। তো এতটুকুন আমরা ডান করে ফেলছি। ওকে, এখন একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এই থিমটা এখন অ্যাক্টিভ আছে, এই থিমটার আউটপুট কি? এই যে এটা, তাই না? আমাদের সাইট এরকম শুরু করতেছে। কিন্তু এখন যদি আমাদের থিমটা অ্যাক্টিভ করি, আমরা দেখেন এই যে অ্যাক্টিভ করতেছি আমাদের থিমটা। এই যে আমাদের থিমটা এখানে চলে আসছে। এবার এবার যদি আমি সাইটটা রিলোড দিই, দেখবেন ফাঁকা, ব্ল্যাঙ্ক, কিছুই নাই। কারণ কি? কারণ আমরা তো ফাইলের মধ্যে কিছু একটা লিখি নাই, লিখছি? কোনো কিছু লিখছি? আমাদের জাস্ট ফাইল বানাইছি, ইন্ডেক্স ডট পিএইচপি স্টাইল ডট সি। এর ভিতর কিছু লেখা আছে? এই যে এটাকে যদি আমি ওপেন করি, এর ভিতর কিছু লেখা আছে? কিছুই তো লেখা নাই, তাই না? কিন্তু এর মধ্যে এখন যদি মনে করেন আমি লিখি, সাপোজ এইচ2 দিয়ে আমি লিখলাম যে ওয়েবসাইট টাইটেল, সেভ করলাম। সেভ করে যদি এবার রিলোড দিই, দেখেন এই যে দেখেন ওয়েবসাইট টাইটেল চলে আসছে। তার মানে কি, আমরা যে কোনো একটা ডিজাইন এখন এখানে অ্যাপ্লাই করতেই পারি। যে কোনো লেখা, যে কোনো কিছু, এইচটিএমএল এ আমরা যা শিখছি, সিএসএস এ যা শিখছি, যে কোয়েরিতে যা শিখছি, তাই না? অ্যাপ্লাই করতে পারি না? আমি তো এখন এখানে যা লিখবো সেগুলাই শো করবে এইচটিএমএল এর, এই ইন্ডেক্স ডট পিএইচপি এর মধ্যে। আমি যদি এখন ফুললি এইচটিএমএল এর একটা স্ট্রাকচার নিয়ে আসি, সাপোজ নিয়ে চলে এলাম, এখন এর মধ্যে আপনি যা লিখবেন সেগুলোই আপনার সাইটে শো করবে। কিন্তু এগুলাকে কি করতে হবে? ডাইনামিক করতে হবে। তো আমি যদি এবার এইচ2 লিখে বলি যে ওয়েবসাইট টাইটেল, ওকে, তো এখন আমাদের কি শো করবে? এখানে ওয়েবসাইট টাইটেল কথাটাই কিন্তু শো করবে। ওকে, এখন এখানে মনে করেন আমরা ওয়েবসাইট টাইটেল, এখানে আমি যা ইচ্ছা দিয়ে লিখতেছি, মনে করেন সামথিং, লিখে সেভ করলাম। তারপরে আমরা নিচে সাপোজ আমি হচ্ছে যে দিলাম একটা পি ট্যাগ, দেন এখানে আমরা কিছু স্লোগান দিতে পারি। মনে করেন আমি এখানে লিখে রাখলাম লোরে মিলছে। সাইটের কিন্তু ট্যাগ লাইন থাকে, স্লোগান থাকে, ওটাকে স্লোগান বলে।
তো ওটাও দিতে পারি, এই যে লরেম ইপসম এগুলো শো করতেছে। কিন্তু এখন আপনি যদি চান যে এগুলো ডাইনামিক্যালি শো, তো আমাদের এখন থেকে প্রচুর পরিমাণ ফাংশনের নাম জানতে হবে ওয়ার্ডপ্রেসে, প্রচুর পরিমাণ। প্রচুর ফাংশনের নাম জানতে হবে, যেরকম এই যে এখানে ওয়েবসাইটের মনে করেন টাইটেল শো করতে যাচ্ছেন কোথা থেকে, এই যে সেটিং থেকে, এই যে এখানে আমরা গিয়েছিলাম জেনারেল, এখান থেকে যে ওয়েবসাইট এটা টাইটেল না, সাইটের টাইটেল। তারপরে এই যে দেখেন ট্যাগ লাইন, এটা কি মেনলি বলে স্লোগান। এখন আপনি চাইতেছেন এখানে আপনি যে সাইট টাইটেলটা দিবেন সেটাই সাইটের এখানে শো করবে, সেটাই সাইটের এখানে শো করবে। কিভাবে? কেমনে করে এবার সেটাই আমরা শিখবো, ঠিক আছে। কোথা থেকে আবার বলতেছি, যে এখানে সেটিং থেকে জেনারেল, এখান থেকে তো আমরা হচ্ছে যে সাইটের টাইটেলটা চেঞ্জ করি, আবার ট্যাগ লাইনটা এখান থেকে চেঞ্জ করি, এখানে যাবতীয় অনেক অপশন আছে। আমরা চাচ্ছি এখান থেকে সাইটের নামটা যেটা লিখবো সেটাই এখানে শো করবে, যে সামথিং এর পরিবর্তে এখানে শো। কিভাবে দেখেন? তো এই যে এতটুকুনকেই তো আপনি এখন ডাইনামিক বানাতে চাচ্ছেন, তাই না? তো এতটুকুনকে কাটেন, কাইটা আমরা পিএসপি লিখবো এখানে আগে, কারণ এগুলো সবই হচ্ছে পিএসপি কোড। তো পিএসপি লিখবো, লিখে এবার একটা ফাংশন অ্যাপ্লাই করব, নাম হচ্ছে ব্লগ ইনফো। কি নাম? ব্লগ ইনফো। দেন এর ভিতর যদি আমি লিখি নেম, ব্লগ ইনফোর মধ্যে আমি কি লিখলাম? নেম। এবার দেখেন রিলোড না, কি শো করতেছে? কি শিখুন কোত্থেকে? এখান থেকে। এবার আপনি এখানে চেঞ্জ করেন, সাপোজ 183-1 আপনাদের টাইটেলটা দিলাম, এখানে আমি লিখতেছি। এবার লিখে এবার এখানে একটা সেভ করব, সেভ করলে এবার দেখতে পাবো সাইটে আমাদের চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ওখানে আমি যা লিখবো সেটাই গিয়ে এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা কি বলা হয়? ডায়নামিক। তো এখন আপনি করতে পারছেন। এর আগে কিন্তু ওই থিমেও আমরা দেখেছি সাইট টাইটেল, আমাদের সাইটের টাইটেলটা চেঞ্জ হয়ে যায়, তাই না? তো কিভাবে চেঞ্জ হয় আসলে ব্যাপারটা এরকম ফাংশনের কাজ। তো কোন ফাংশনের মাধ্যমে হচ্ছে সেটাই আপনাকে মনে রাখতে হবে। এখন বুঝাইতে পারছি? বুঝে গেছে? তো এখানে যদি ব্লগ ইনফো নেমের জায়গায় যদি ব্লগ ইনফো আপনি টাইটেলও লিখেন, টাইটেল, তাও কাজ করবে, একই কাজ করবে। ব্লগ ইনফো নেম বা টাইটেল দুইটার কাজ সেম কাজ, রিলোড দেন দেখেন একই কাজ করবে। তো দুইটার যে কোনো একটা মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে? দুইটার যে কোনো একটা মনে রাখলেই হবে, নো প্রবলেম। আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটা ট্যাগ লাইন, এবার যদি আমরা ট্যাগ লাইনটা শো করাতে চাই, তো ট্যাগ লাইনটা শো করানোর জন্য যেটা করবে, মনে করেন যে এই লেখাটাকে এখন ডাইনামিক বানাতে চাচ্ছি, ট্যাগ লাইন এখানে শো করবে, তো এটাকে কাটেন, এখানে আমরা পিএসপি লিখবো, দেন এখানে লিখবো ব্লগ ইনফো, এটার মধ্যে হবে ডিসক্রিপশন, ডিসক্রিপশন। তাহলেই আমাদের এখানে এই যে ট্যাগ লাইনটা শো করবে, এই যে দেখেন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এখন আপনি এখান থেকে চেঞ্জ করেন, মনে করেন জাস্ট এ সিম্পল সাইট, এটা লিখলেন, লিখে সেভ করেন, এবার এখানে রিলোড দেন, এই যে ওটাই শো করতেছে। বুঝে গেছে?
তো এগুলা এভাবেই আমরা এভরিথিং ডাইনামিক করতে পারবো, এভরিথিং এইভাবে। তাহলে আপনাদের কি মনে রাখতে হবে বলেন তো? এই যে ফাংশন গুলো, এভাবে অনেক অনেক ফাংশন আছে। সো আপনাদের দেখাই দিতেছি, এই যে ব্লগ ইনফো, আপনি যদি এখন গুগলে জাস্ট ব্লগ ইনফো লিখে একটা সার্চ দিলে, এই যে এখানে যে লিস্ট গুলো দেখতেছেন এগুলো সবই পাওয়া যাবে। তো আমরা গুগলে যদি এভাবে লিখি ব্লগ ইনফো, তাহলে দেখেন এই যে ব্লগ ইনফো ফাংশনস ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স। তো যদি ঢুকেন এখানে সব ব্লগ ইনফোর যত ফাংশন আছে সব চলে আসবে, এবং কোনটা দিয়ে কি হয় সুন্দর মতো ডিসক্রিপশন দিয়ে লেখা আছে। এই যে wordpress.org সাইট, তো একটু নিচে আসেন, এই যে এগুলা এদের নেম আমরা ইউজ করলাম, ডিসক্রিপশন আমরা ইউজ করলাম, দুটা ইউজ করে ফেলছি। এখানে লেখা আছে কি হয়, এখানে লেখা আছে কি হয়, এই যে দেখেন ডিসপ্লে দ্য সাইট টাইটেল বলে দিচ্ছে যে সেটিং থেকে জেনারেল, অর্থাৎ সেটিং থেকে জেনারেলে আসলে যে সাইট টাইটেলটা আছে সেটাই আপনি বের করতে পারবেন এই ফাংশনের মাধ্যমে, এটাই বলছে। তো এখন যদি WP-URL লিখেন তাহলে কি দেখাবে, এখানে লিখে দিয়েছে অ্যাড্রেস ইউআরএল দেখাবে। অর্থাৎ এই যে এখান থেকে দেখেন এটা কিন্তু ইউআরএল আছে, এই ইউআরএল এটাকে যদি আপনি করতে চান তাহলে জাস্ট এটা লিখতে হবে। তারপর শুধু ইউআরএল আছে, তারপরে অ্যাডমিন ইমেল আছে, অর্থাৎ এই যে এখানে দেখেন একটা অ্যাডমিন ইমেল আছে, অর্থাৎ আপনি যখন ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিয়েছেন তখন কিন্তু একটা ইমেল দিতে হয় না, ওটা কি অ্যাডমিন ইমেল বলে। সো এটাকেও যদি আমরা বের করতে চাই, ডাইনামিক করতে চাই, তাহলে কি করতে পারি, মনে করেন এই যে এখানে আমি h2 দিয়ে এখানে আমি ওই অ্যাডমিনের ইমেলটা শো করাতে চাচ্ছি, তো আমি এখানে সুন্দর মতো লিখে দিলাম ইমেল। এবার এখানে আমি কি লিখবো, পিএসপি দেন ব্লগ ইনফো। এবার আমাদের কি লিখতে হবে এখানে, অ্যাডমিন ইউআরএল। ওকে, ব্লগ ইনফো লেখার পর জাস্ট মাঝখানে এগুলা হবে, এই যে এগুলো অ্যাডমিন ইমেল, অ্যাডমিন ইমেল বের করতে চাচ্ছি ইউআরএল, সো অ্যাডমিন ইমেল হতে হবে। তারপরে যে কার সেট আছে, ভার্সন আছে, আপনি যেটা চাচ্ছেন যে এখানে সব ফাংশন আছে, খালি ব্লগ ইনফোর মিডিলে এটা এগুলা লিখবেন তাহলে দেখতে পারবেন যে কি কি আসছে। তো এবার যদি আমি রিলোড দিই, এই যে অ্যাডমিন ইমেল চলে আসছে, এটা দেখেন এটাই এখানে লেখা আছে। তো আপনাদের যেটা মেন কাজ হবে সেটা হচ্ছে এখানে যতগুলো ফাংশন আছে ব্লগ ইনফো সব এভাবে লিখবেন, লিখে লিখে দেখবেন কি বাইর হচ্ছে, আর আপনারা চেঞ্জ করবেন, এখান থেকে চেঞ্জ করে করে দেখবেন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। প্রথমে একটা থিম বানাবেন যেভাবে দেখালাম, ফার্স্ট থিম বা যে কোনো নাম দিতে পারেন আপনারা, দিয়ে সুন্দর মতো এরকম এখান থেকে যে জিনিসগুলো অপশন গুলো আছে এগুলা কিভাবে বের করবেন এই যে বলে দিলাম, এগুলো সবই ব্লগ ইনফো ফাংশন, সবই এখান থেকে। জাস্ট আমি যেভাবে লিখলাম এভাবে আপনারাও লিখবেন, প্রত্যেকটা লিখে লিখে দেখবেন, ঠিক আছে? বুঝা গেছে? আজকে ফার্স্ট থিম বানাচ্ছেন, মাথা একটু আলাদা আলাদা হইতে পারে, বাট প্র্যাকটিস করতে হবে। আর পিএসপি অবশ্যই মাস্ট, দেখেন প্রত্যেকটা পিএসপি কোড আমরা যা লিখতেছি প্রত্যেকটা পিএসপির মধ্যে প্রত্যেকটা পিএসপি ফাইল। সো আপনি যত ভালো পিএসপি পারবেন তত ভালো এগুলা ডেভেলপমেন্ট করতে পারবেন, তত ভালো অপশন ক্রিয়েট করতে পারবেন, তত ভালো আপনি ইউজার ফ্রেন্ডলি করতে পারবেন। ইউজার যেন সুন্দর মতো সব অপশন পায়, চেঞ্জ করতে পারে। তারা কিন্তু এরকমই চাইবে, তারা তো আর কোডিং জানে না, আপনাকে একটা ডিজাইন দিয়ে দিবে, আপনি এভাবে অপশন তৈরি করে দিবেন তাদের, তারা এইভাবে চেঞ্জ করবে, তারা এগুলো পারবে, সমস্যা নেই। এখানে লিখাই আছে সাইটের টাইটেল, অর্থাৎ এখানে লিখবে সাইটের টাইটেলটা, সেটাই চেঞ্জ হয়ে যাবে সাইটে এসে।
তারা এটাই করতে পারবে। তারা তো আর কোডিং জানে না, কিন্তু আপনি কোডিং শিখতেছেন, কোন ফাংশনের মাধ্যমে কি হয়, কিভাবে আপনি এটাকে করে দিবেন ডাইনামিক, এই জিনিসগুলাই আপনাকে ক্লায়েন্টকে করে দিতে হবে। স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট দিবেন, এগুলা লিখে, তাহলে বুঝতে পারবো যে এগুলা করছেন। একটা হচ্ছে কোডের স্ক্রিনশট দিবেন, আর একটা হচ্ছে আউটপুটের স্ক্রিনশট, অর্থাৎ এই যে এই কোডের স্ক্রিনশট একটা, আর এই আউটপুটের একটা স্ক্রিনশট। ঠিক আছে? সামনে ক্লাসে কিন্তু আমরা এত অল্প কিছু আর দেখবো না, অনেক কিছু হবে। সো আজকে আগে এই যতটুকুন দেখালাম একটা থিম কিভাবে বানাতে হয়, এতটুকুন আগে ভালো মতো শেষ করবেন। আর প্রিভিয়াস ক্লাস যারা এখনো শেষ করে নাই, আগে ওগুলা শেষ করেন তাড়াতাড়ি, নাতে কিন্তু ধরতে পারবেন না, কিছুই বুঝবেন না। কথা বোঝা যায় না, নেট কানেকশন চেঞ্জ কর। ওকে, সো এগুলা প্রত্যেকটা ফাংশন এভাবে লিখবেন, দেখবেন, চেঞ্জ করবেন, তাহলেই হবে। আপাতত এতটুকুন, সামনে কিন্তু অনেক অনেক ফাংশন আছে। প্রত্যেকটা দরকারে খাতায় লিখবেন শুনতে, এবং ঘুমানোর আগে একবার করে দেখবেন, তাহলে মনে থাকবে। জাস্ট এক পলকে দেখে নেবেন। এগুলা হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে প্রতিদিন চর্চা থাকতে হবে, প্রতিদিন দেখতে হবে, এগুলা নিয়ে থাকতে হবে, তাছাড়া মাথায় থাকবে না। আপনি এখন করতেছেন, কাল না করলে পরের দিন ভুলে যাবেন, এরকম জিনিস এগুলা। ঠিক আছে? ওকে, তো আজকে আপাতত এখান থেকে